হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। এখন চলছে জেনারেল নলেজের ক্লাস। আজকে নিয়ে এসেছি 26 নম্বর ক্লাস, যেটা আসন্ন পরীক্ষার জন্য তোমাদের খুবই হেল্পফুল হবে। এর আগে আমি 25টি ক্লাস তোমাদের করে দিয়েছি, তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, বলেছে কত সালে আরবিআই জাতীয়করণ করা হয়েছিল? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে জাতীয়করণ করা হয়েছিল? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935 সালের প্রতিষ্ঠিত হয়েছিল। 1935 সালে 1 এপ্রিল কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল। আর আরবিআই জাতীয়করণ করা হয়েছিল কত সালে? তো সঠিক উত্তর 1949 সালে। 1949 সালের 1 জানুয়ারি কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতীয়করণ করা হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নরকে শক্তিকান্ত দাস, আরবিআইয়ের বর্তমান গভর্নর। আর আরবিআইয়ের সদর দপ্তর কোথায়? মুম্বাইতে। আরবিআইয়ের সদর দপ্তর কোথায়? মুম্বাইতে। চলো নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত কোন ব্যক্তিকে পাবলিক অ্যাফেয়ার্সের জন্য 2024-এ পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে? কোন রাজনৈতিক ব্যক্তিকে 2024 সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে? তো আমি 2024-এর যে পদ্ম পুরস্কার তার একটি ভিডিও করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। তো সঠিক উত্তর হবে এম ভেঙ্কাইয়া নাইডু। এম ভেঙ্কাইয়া নাইডু 2024 সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। 2024 সালে 5 জন ব্যক্তিকে কিন্তু এই পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে। ভেঙ্কাইয়া নাইডু তিনি ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতিও ছিলেন। চলো নেক্সট প্রশ্ন। মথুরা তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর উত্তরপ্রদেশ। মথুরা তৈল শোধনাগার কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। তো বন্ধুরা একটু লাইক করে দেবে, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে। প্রতিটা প্রশ্নই সমান গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতন সম্ভাব্য প্রশ্নপত্র। পরবর্তী প্রশ্ন, গ্যালেনা কোন ধাতুর একটি আকরিক? দেখো তোমাদের কিন্তু আগামীতে প্রচুর ভ্যাকান্সি বেরোচ্ছে। 12,000 কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশের, এছাড়া পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই তো বেরিয়েছে, এছাড়াও তোমাদের 7,400 প্লাস কিন্তু পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হবে। খুব তাড়াতাড়ি এই 12,000 এবং 7,400 বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি বের হবে। গ্যালেনা কোন ধাতুর একটি আকরিক? তো সীসার আকরিক কি? সীসার আকরিক কিন্তু গ্যালেনা। সীসার আকরিক গ্যালেনা। ঠিক আছে, চলো নেক্সট। ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারত স্বাধীনতা লাভ করেছিল 1947 সালের 15ই আগস্ট। তো তখন কিন্তু ভারতের বলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তো 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। ক্লিমেন্ট অ্যাটলি কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন যখন ভারত স্বাধীনতা লাভ করেন। আর ক্লিমেন্ট অ্যাটলি কিন্তু সাইমন কমিশনের সদস্য ছিলেন। চলো নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত কোনটি পরিমাপক করতে অল্টিমিটার যন্ত্র ব্যবহার করা হয়? কোনটি পরিমাপ করতে অল্টিমিটার ব্যবহার করা হয়? অল্টিমিটার কোনটা? উচ্চতা মাপার জন্য কি অল্টিমিটার যন্ত্র ব্যবহার করা হয়। দুধের বিশুদ্ধতা মাপতে ল্যাক্টোমিটার, দুধের বিশুদ্ধতা পরিমাপ করতে ল্যাক্টোমিটার, আর অল্টিমিটার কিন্তু উচ্চতা। দেহের উষ্ণতা মাপা হয় কিসের সাহায্যে বলো তো? থার্মোমিটার, তাই তো, দেহের উষ্ণতা। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023 ফাইনাল ম্যাচটি কোন শহরে আয়োজন করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু আসার মতন একটা প্রশ্ন। 2023 সালে যেখানে ভারত এবং অস্ট্রেলিয়া খেলা
হয়েছিল এবং ফাইনালে কিন্তু ভারত পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। তো খেলাটি কোথায় কোন শহরে আয়োজন করা হয়েছিল? তো 2023-এর ফাইনাল ম্যাচটি আহমেদাবাদ অনুষ্ঠিত হয়েছিল। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু ফাইনাল খেলাটি হয়েছিল, যেখানে অস্ট্রেলিয়া ভারতকে পরাজিত করেছে। চলো নেক্সট। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সর্বাধিক কত মাসের জন্য রাষ্ট্রপতির ভূমিকা পালন করতে পারেন? একজন রাষ্ট্রপতির অনুপস্থিতির সময় তখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করে। তো সর্বাধিক কত মাসের জন্য এই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাজ করতে পারেন? তো সর্বাধিক 6 মাসের জন্য কিন্তু এই দায়িত্ব পালন করতে পারেন। ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে শ্রীমতী দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান রাষ্ট্রপতি। আর ভারতের বর্তমান উপরাষ্ট্রপতিকে শ্রী জগদীপ ধনকর। শ্রী জগদীপ ধনকর ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি এবং ভারতের রাষ্ট্রপতি হলেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু। পরবর্তী প্রশ্ন, কোন নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল? খুব গুরুত্বপূর্ণ। কোন নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল? তো সঠিক উত্তর রাভি। রাভি নদীর তীরে কিন্তু হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। চলো নেক্সট। ভারতের প্রথম ফিল্ড মার্শাল অফিসার কে ছিলেন? ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন? তো সঠিক উত্তর জেনারেল স্যাম ম্যানেক্স। স্যাম ম্যানেক্স কিন্তু ছিলেন ভারতের প্রথম ফিল্ড মার্শাল। এশিয়ান গেমসে 2023 সালে যে এশিয়ান গেমস হলো, তো এশিয়ান গেমসে সোনাজয়ী মানু ভাকের নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? 2023 সালে এশিয়ান গেমসে মানু ভাকের সোনা পেয়েছেন। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো, এইসব প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা 2023 সালে যেসব খেলোয়াড়রা পদক পেয়েছে তাদের থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে, কে কোন খেলার সঙ্গে যুক্ত, অবশ্যই আসবে। তো মানু ভাকের তিনি কিন্তু শুটিংয়ের সঙ্গে যুক্ত। মানু ভাকের কোন কিসের সঙ্গে যুক্ত? শুটিংয়ের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো, বিখ্যাত সোনপুর পশু মেলা কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে হয় সোনপুর পশু মেলাটি? কোন রাজ্যে? এটা কিন্তু এশিয়ার সবচেয়ে বড় পশু মেলা। তো এটি কিন্তু বিহারে অবস্থিত। সোনপুর পশু মেলাটি কিন্তু বিহারে হয়। চলো নেক্সট। কোন হরমোন বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে? কোন হরমোন? তো বন্ধুরা, তোমাদের কাছে একটু অনুরোধ, তোমরা একটু লাইক করে দেবে ভিডিওটাকে, আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো সঠিক উত্তর কী হবে? জিববারেলিন। কোন হরমোন বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে? তো জিববারেলিন কিন্তু বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কোন চোল রাজা নির্মাণ করেন? তো তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কিন্তু প্রথম রাজরাজ চোল নির্মাণ করেন। প্রথম রাজরাজ চোল কিন্তু তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। চোল বংশের প্রতিষ্ঠা থেকে রাজা বিজয়লায় কিন্তু চোল বংশের প্রতিষ্ঠাতা। চলো নেক্সট। কোন রকেটের সাহায্যে সৌরযান আদিত্য এলন উৎক্ষেপণ করা হয়? কোন রকেটের সাহায্যে সৌরযান আদিত্য এলন উৎক্ষেপণ করা হয়েছিল? ভারতের যে সৌর মিশন তার কোন রকেটের সাহায্যে গিয়েছিল সৌরযানটি? তো PSLV-C57 এই রকেটের সাহায্যে কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল সৌরযান আদিত্য এলনকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি ভৌত পরিবর্তনের উদাহরণ? তো সঠিক উত্তর কি হবে? জলের বরফে পরিণত হওয়া। জল বরফে পরিণত হলে আবার কিন্তু জলে ফিরে আসে। অবস্থার পরিবর্তন ঘটলেও কিন্তু আবার পুনরায় ফিরে আসে, তাকেই ভৌত পরিবর্তন বলা হয়। আর রাসায়নিক পরিবর্তন যেটা পরিবর্তন হয়ে কিন্তু আর আগে
পূর্বের অবস্থানে ফিরে আসে না। যেটা পরিবর্তন হলে পূর্বের অবস্থায় ফিরে আসে না সেটা রাসায়নিক পরিবর্তন। আর ভৌত পরিবর্তন যেটা পরিবর্তন হয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। দেখো, জল বরফে পরিণত হলেও কিন্তু বরফ থেকে আবার জলে পরিণত হয়। এটা কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে। দেখো, দুধ যদি দই হয়, দই কিন্তু দুধে পরিণত হয় না। আর মানুষের মধ্যে নিঃশ্বাসটা একবার বেরিয়ে গেলে আবার কিন্তু কী হয়, আবার আর প্রবেশ করতে পারে না। মানুষের বিপাক হয়ে গেলে, খাবার যে বিপাক, সেটা আবার কি খাবার আগের মতন ফিরে আসে? না, আসে না। তো সঠিক উত্তর জলের বরফের পরিণত হয়। এটা কিন্তু ভৌত পরিবর্তনের উদাহরণ। চলো নেক্সট। কয়লা কোন শিলার উদাহরণ? তো কয়লা একটি পাললিক শিলার উদাহরণ। কয়লা পাললিক শিলার উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে ভারতীয় সংবিধানের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছে? দেখো, মূল সংবিধানে কিন্তু সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ কথাটি ছিল না। তো কোন সংবিধান সংশোধনের মাধ্যমে এটা যুক্ত করা হয়েছিল? তো এটি 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল। 42তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? 1976 সালে কিন্তু 42তম সংবিধান সংশোধন হয়েছিল। চলো নেক্সট। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাতে মহিলা উদ্যোক্তাদের কত শতাংশ লোন দেওয়া হয়? তো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাতে মহিলা উদ্যোক্তাদের কিন্তু প্রায় 68% লোন দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? তো পৃথিবীর উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা। টিটিকাকা পৃথিবীর উচ্চতম হ্রদের নাম। আর দীর্ঘতম হ্রদ কিন্তু টাঙ্গাইনিকা। টাঙ্গানাইকা হ্রদ হচ্ছে বিশ্বের দীর্ঘতম হ্রদ, আর উচ্চতম হ্রদ টিটিকাকা হ্রদ। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো এখনকার মতো বিদায়।